আমরা গতকালকে বার্নলি গত ক্লাসে আমরা বার্নলি ইকুয়েশন পড়েছিলাম। যে বার্নলি ইকুয়েশনের প্রমাণটা পড়েছিলাম, তোমাদের হয়তো খেয়াল আছে। বার্নলি ইকুয়েশনটা কি তোমাদের কি খেয়াল আছে? আমি একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। হ্যাঁ, বার্নলি ইকুয়েশনটা আমরা পড়েছিলাম। বার্নলি ইকুয়েশনটা কি আসতেছে যে প্রেশার হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস ডেটাম হেড সবসময় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এখান থেকে যে আমরা দেখি যে Z1 প্লাস হচ্ছে V1 স্কোয়ার বাই 2G প্লাস হচ্ছে কি P1 বাই ওমেগা ইজ ইকুয়াল টু Z2 প্লাস V2 স্কোয়ার বাই 2G প্লাস P2 বাই ওমেগা। এটা হচ্ছে কি বার্নৌলি ইকুয়েশন, এটা আমরা প্রমাণ করেছিলাম। ঠিক আছে, এবং আমি বলেছিলাম যে এই প্রমাণটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়ই আসে। এবং এই অধ্যায়ের যে এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা অঙ্ক, একটা বড় থিওরি আসে প্রায়, তাহলে দেখা যাচ্ছে যে 15 থেকে 20 নম্বরের মতো তোমাদের প্রবলেম আসে, যেটা আর কি তোমরা সলভ করতে পারলে সহজেই যে মার্ক উঠানো যায় আর কি। হ্যাঁ, আজকে ক্লাসটা শুরু করি। যে বার্নৌলি ইকুয়েশন আমরা কিছু সীমাবদ্ধতা আছে। যেমন বার্নৌলি ইকুয়েশনে বলছেন যে যে পাইপের যে কোনো সেকশনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে তরলের সকল কণার বেগ সমান। হ্যাঁ, কিন্তু এটা বাস্তবে এটা কি সম্ভব না, কারণ পাইপের যে সেন্ট্রাল লাইনে বা মাঝে কণার যেরকম ব্যাক হবে এবং যেটা পাইপের হচ্ছে পৃষ্ঠ ঘেঁষে যে কণাটা যাবে, সেখানে সেই কণাটার গতিবেগ অবশ্যই কিছু কম হবে, কারণ এখানে কিছু ঘর্ষণজনিত লস হবে। ঠিক আছে, এই কথাটা বার্নৌলি বিবেচনা করেন নাই বা বলেন নাই। ঠিক আছে, ঘর্ষণের কারণে পাইপের দেয়ালে এই ব্যাগ কমতে থাকে। বার্নৌলি ইকুয়েশনে শুধু গড় বেগ বিবেচনা করা হয়। সো এটা একটা তার সীমাবদ্ধতা। আরেকটা সীমাবদ্ধতা আসতেছে যে বার্নৌলির ইকুয়েশন আমরা কি বলেছি যে মধ্যাকর্ষণ বল শুধু বাহ্যিক বল যেটার উপরে ক্রিয়া করতেছে, কিন্তু এছাড়াও বার্নৌলির উপরে অনেক এছাড়াও তার অন্যান্য যে বল কাজ করে। হ্যাঁ, এগুলো আমরা বিবেচনা করি, যেমন ঘর্ষণ বল, সেন্ট্রিফিউগাল বল হতে পারে। এগুলো বিবেচনা করা হয় না বার্নৌলির ইকুয়েশন নির্ণয় করার সময়। এটাও তার সীমাবদ্ধতা। আচ্ছা, আরেকটা বলছে যে বার্নৌলির সূত্র তৈরিতে অনুমান করা হয়েছে এটা প্রবাহিত কণার কোনো শক্তির অপচয় হয় না। ঠিক আছে, কিন্তু এটাও ঠিক না, কারণ বার্নৌলি যখন একটা কণা মানে মুভ করবে তখন তার কিছু শক্তির অপচয় হয়। আচ্ছা, আমরা পরবর্তীতে এই জিনিসটা দেখব যে তরলগুলো এরকম যখন আসতে চলে তখন তাদের একটা এটাকে বলা হয় লেমিনার ফ্লো বা সরল এরকম একটা ফ্লো। হ্যাঁ, তরলের ফ্লো। কিন্তু যখন আরও জোরে প্রবাহিত হয় তখন এই লেমিনার ফ্লো থাকে না বা সরল ভাবে এটা প্রবাহিত হয় না, তখন তরলগুলো একটা কণা আরেকটার সাথে এরকম ধাক্কাধাক্কি করে। যখন একটা কণা আরেকটার সাথে ধাক্কাধাক্কি করে তখন সেটাকে বলি আমরা টার্বুলেন্ট ফ্লো, তোমাদের পরবর্তীতে আছে। তখন যখন টার্বুলেন্ট ফ্লো হয় তখন কিছু শক্তির অপচয় হয়। ঠিক আছে, এই সকল অপচয়ের কথা বলা হয়নি বার্নৌলি সূত্রতে। আচ্ছা, আবার বলতেছে যে তরল যখন বাঁকা পথে প্রবাহিত হবে তখন কেন্দ্র বিমুখ বলে কারণে অর্জিত শক্তি হিসেবে বিবেচনা করা হয়। তো বলতেছে যে যখন তরল একটু কেন্দ্রের দিকে বা কেন্দ্র বিমুখে যাবে তখন একটা কেন্দ্র বি সেন্ট্রিফিউগাল ফোর্স অথবা বি সেন্ট্রিফিউগাল ফোর্স আর কি কাজ করে, কেন্দ্র বিমুখ বল কাজ করে। এটা কথাও এরা মানে বার্নৌলি বলে নেয় এই কথাটা, এটা তার সীমাবদ্ধতা। আচ্ছা, এখন আমরা কিছু দেখব যে বার্নৌলির সূত্র দিয়ে যেসব ইনস্ট্রুমেন্ট আর কি পরিচালিত হয় সেগুলো আমরা একটু দেখি। যেমন আস্তে আস্তে ভেঞ্চুরি মিটার। ঠিক আছে, এটা একটা যন্ত্র যা পাইপের ভিতর দিয়ে প্রবাহিত তরলের পরিমাণ নির্ণয় করা যায়। হ্যাঁ, ভেঞ্চুরি মিটার দিয়ে আমরা কী করবো, দেখো ভেঞ্চুরি মিটার, এটা একটা ভেঞ্চুরি মিটার। এটা হচ্ছে কি এটা ড্র করা, আর এটা যেটা দেখানো হচ্ছে এটা প্র্যাকটিক্যালি বাস্তবে আছে বা এরকম ইউজ করি আমরা কোনো একটা পাইপ লাইনে।
পাইপ লাইনে দেখো যে ভেন্টিমিটারে এখানে দুইটা মানে ইয়ে আছে, আউটলেট আছে। হ্যাঁ, এখানে একটা ম্যানোমিটার দুইটা যোগ করা যেতে পারে। এ দ্বারা কি করা যেতে পারে, যে কোনো দুইটা বিন্দুতে তরল প্রবাহের চাপ পরিমাপ করা যেতে পারে। আর এটা কি বলতেছে, পাইপের ভিতরে প্রবাহিত তরলের পরিমাণ নির্ণয় করা যাবে এটা দিয়ে। ঠিক আছে, এই যে এইটা দিয়ে যে কি পরিমাণ তরল যাবে, সেই তরলের পরিমাণটা আমরা যে এই ভেন্টিমিটার দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসতেছে অরিফিস মিটার। অরিফিস মিটার একটা যন্ত্র, এটা হচ্ছে কি পাইপের প্রবাহের পরিমাণ পরিমাপ করতে ব্যবহার করা হয়। হ্যাঁ, কতটুকু প্রবাহিত হচ্ছে তরল সেটা আমরা নির্ণয় করবো। এটা হচ্ছে অরিফিস মিটার। এটা হচ্ছে একটা পাইপ। ঠিক আছে, এটা একটা পাইপ। এই পাইপের এই যে মাঝখানে দেখো একটা দুইটা, অ্যাকচুয়ালি অরিফিস বলতে বোঝা যাচ্ছে যে কোনো একটা পাত্র যেখানে একটা ছিদ্র থাকবে, সেই ছিদ্র দিয়ে তরল বের হয়ে আসাটাকে হচ্ছে অরিফিস। হ্যাঁ, আর অরিফিস মিটার দেখো যে পাইপের মাঝখানে আমরা সিল করে দিয়ে একটা ছিদ্র করে দিয়েছি, শুধু জাস্ট এখানে একটা ছিদ্র করে দিয়েছি, তো তরলগুলো এইভাবে আসছে, এসে বাঁকা হয়ে এখন এদিক দিয়ে যাচ্ছে। তা এখন এইখানে যে কি পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে, পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো অরিফিস মিটার দিয়ে, এবং এটাও দিয়ে যাচ্ছে ভ্যানচি কি বলে বার্নৌলি ইকুয়েশনটা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, পিটর টিউব। ঠিক আছে, আমরা দেখি যে পিটর টিউবটা কি জিনিস। এই যে একটা পাইপ বা ভিতরে তরল যাচ্ছে, তো এখন এখান থেকে তরলটা এই পাইপ পিটর টিউবটা হচ্ছে এরকম একটা বাঁকানো। ঠিক আছে, পাইপ একটা। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যখন কি করতেছে আগে দেখিনি, এটা যে একটা পাইপ যে একটি ধারা নির্দিষ্ট বিন্দুতে প্রবাহের বেগ নির্ণয় করে এটা কি করে, যে প্রবাহের বেগ নির্ণয় করে। আমরা পিটর টিউব দিয়ে কি করব, যে প্রবাহের বেগ নির্ণয় করব। হুম, যে এই যে তরল কণাগুলো যাচ্ছে কত স্পিডে যাচ্ছে, সেটা আমরা এরকম তার বেগটা নির্ণয় করতে পারবো। এই তরল কণা এখানে এসে ধাক্কা খেয়ে উপরে উঠবে। ঠিক আছে, যতটুকু উঠবে এটা থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো যে এটা ব্যাগ এত। ঠিক আছে, আমরা পরবর্তীতে এটা দেখব। তো এটা আসতে, তাহলে আমরা কি কি বুঝতে পারলাম, যে পিটর টিউব দিয়ে আমরা কোনো নির্দিষ্ট বিন্দুতে প্রবাহের ব্যাগ নির্ণয় করতে পারবো। আবার কি করতে পারবো, যে অরিফিস মিটার দিয়ে প্রবাহের পরিমাণ নির্ণয় করতে পারবো। আর কি করতে পারবো, যে ভেঞ্চুরি মিটার দিয়ে তরলের পরিমাণও নির্ণয় করা যাবে হচ্ছে গিয়ে ভেঞ্চুরি মিটার দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তিনটা ইনস্ট্রুমেন্ট, এই তিনটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে গিয়ে বার্নৌলি সূত্র সাহায্যে বার্নৌলি সূত্র সাহায্যে এটাকে আমরা প্রমাণ করতে, মানে এটা বার্নৌলি সূত্রের উপর ভিত্তি করে তিনটা যন্ত্র চলে। আচ্ছা, এখন আমরা দেখি যে যে ভেঞ্চুরি মিটার, এই ভেঞ্চুরি মিটারের বিভিন্ন অংশের বর্ণনা আসে পরীক্ষায়। ঠিক আছে, যেটা একটা বলে যে একটা ভেঞ্চুরি মিটার ড্র করো এবং এখান থেকে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। ঠিক আছে, তো এক্ষেত্রে যে জিনিসটা আছে দেখো, একটা ভেঞ্চুরি মিটারে একটা হচ্ছে গিয়ে ইনলেট, একটা ইনলেট অংশ বা মেইন। হ্যাঁ, আরেকটা আসতেছে গিয়ে এক্সিট মেইন। ইনলেট মানে যে দিক দিয়ে প্রবেশ করে, আর এক্সিট মেইন আসতেছে যে দিক দিয়ে আসতেছে তরলটা বের হয়ে যায়। ঠিক আছে, তো মূলত এখানে প্রধানত তিনটা অংশ থাকে ভেঞ্চুরি মিটারে। একটা হচ্ছে গিয়ে কনভার্জিং কোণ, আরেকটা হচ্ছে গিয়ে থ্রট বা গলা, আরেকটা হচ্ছে ডাইভার্জিং কোণ। ঠিক আছে, এই যে দেখো এদিক দিয়ে এসে এটা এখান থেকে এদিকে ঢালু হয়ে গিয়েছে পাইপটা, এটাকে বলতেছে আমরা কনভার্জিং কোণ। থ্রট বা গলাটা আসছে এখান থেকে এটুক সোজা, এটুক আস্তে আস্তে গলা বা থ্রট। আর হচ্ছে কি ডাইভার্জিং কোণটা আসতেছে পরবর্তীতে পাইপটা আর আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে, এটাকে বলতেছে আমরা ডাইভার্জিং কোণ। ঠিক আছে, তো এখন এই জিনিসটা তোমাদের হয়তো পরীক্ষা হলে ড্র করতে হতে পারে, হয়তো 4 নম্বরে একটা প্রশ্ন থাকতে পারে যে একটা ভেঞ্চুরি মিটার ড্র করে তার বিভিন্ন অংশ দেখাও। তাহলে আমরা পেলাম কি, যে একটা ভেঞ্চুরি মিটারে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে কি কনভার্জিং কোণ, একটা হচ্ছে ডাইভার্জিং কোণ, আরেকটা হচ্ছে কি থ্রোট বা গলা। ঠিক আছে না। আর এটা যেটা দেখতেছো যে এটা এটা আসতেছে ম্যানোমিটার লাগানো আছে, এই যে দুইটা বিন্দুতে ম্যানোমিটার লাগানো আছে, এখান থেকে চাপ নির্ণয় করা যাবে। আর
শুধু ভেঞ্চুরিমিটার দিয়ে আমরা যদি ব্যবহার করি তাহলে কি করব, যে প্রবাহের পরিমাণ নির্ণয় করতে পারবো। আবার ইচ্ছা করলে এখানে আমরা কি করতে পারবো, যে ম্যানোমিটার লাগিয়ে চাপও পরিমাপ করতে পারবো। তোমরা যখন প্র্যাকটিক্যাল করতে আসবে তখন তোমরা দেখতে পারবে যে হ্যাঁ, ম্যানোমিটারের সাহায্যে কীভাবে আমরা প্রবাহের তরলের পরিমাণ নির্ণয় করতে পারি, আবার একই সাথে চাপও পরিমাপ করতে পারি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখব যে ভেঞ্চুরিমিটার দিয়ে প্রবাহিত তরলের পরিমাণ যে আমরা বললাম যে নির্ণয় করা যায়, এটা কিভাবে করব। ঠিক আছে, আমরা বললাম যে ভেঞ্চুরিমিটার দিয়ে প্রবাহিত তরলের পরিমাণ নির্ণয় করা যায়। এখন আমরা দেখি এই একটা ভেঞ্চুরিমিটার, ঠিক আছে, তা এই সাইডে তার এই পাইপটার ডায়ামিটার কত আসতেছে, D1। এই সাইডে প্রেশারটা আসতেছে P1। আচ্ছা ঠিক আছে, এর আগে আমরা দেখো এই ভেঞ্চুরিমিটারের দুইটা সেকশন বা দুইটা বিন্দু ধরে নিলাম, একটা এ বিন্দু, আরেকটা হচ্ছে গিয়ে ওয়ান বিন্দু, আরেকটা আসতেছে গিয়ে 2 বিন্দু। ঠিক আছে, দুইটা বিন্দু নিলাম। আচ্ছা, এখন দেখতেছি যে এই পাইপের ইনলেট পাইপের ডায়ামিটার আসতেছে D1, আর এখানে প্রেশার আসতেছে P1, এবং এখানকার যে তরল আছে সেই তরলের ভ্যালোসিটি আসতেছে V1। অনুরূপভাবে এই সাইডে কি আসবে, ডায়ামিটার আসতেছে গিয়ে পাইপের D2, প্রেশার হবে P2 এবং ভ্যালোসিটি হবে V2। আচ্ছা, এখন আমরা জানি যে এই পাইপের এরিয়াটা আসবে কি, ক্রস সেকশনাল এরিয়া। এখন আমরা দেখি যে ক্রস সেকশনাল এরিয়া কি আসবে, পাই ডি স্কোয়ার বাই 4, তাই না? এটা কিসের জন্য, পাই ডি স্কোয়ার 4, যে গোলাকার যে কোনো পাইপ অথবা গোলাকার বা একটা বস্তুর এরিয়া হচ্ছে গিয়ে পাই ডি স্কোয়ার বাই 4। সো এই অংশটুকুর এরিয়া আসতেছে কত, পাই D1 স্কোয়ার বাই 4। ঠিক আছে, তা এখন আমরা যদি এই বিন্দু, এই যে 1 বিন্দু এবং 2 বিন্দু এর মধ্যে যদি আমরা বার্নৌলির ইকুয়েশনটা প্রয়োগ করি তাহলে আমাদেরটা কি আসবে দেখো তো। আমরা কি জানি, বার্নৌলি ইকুয়েশন আসতেছে P1 বাই ওমেগা, ওমেগা মানে রোজি। হ্যাঁ, ওমেগা মানে এখানে এই যে ওমেগা সমান সমান রোজি। ঠিক আছে, এর জন্য রোজি দেখছে P1 বাই ওমেগা বা P1 বাই রোজি প্লাস হচ্ছে গিয়ে V1 স্কোয়ার বাই 2G প্লাস Z1। এটা সমান সমান এই বিন্দুতে বার্নৌলি ইকুয়েশনটা কি আসবে, P2 বাই রোজি প্লাস হচ্ছে গিয়ে V2 স্কোয়ার বাই 2J প্লাস Z2। ঠিক আছে, এখন যেহেতু জেড, এই আমরা যদি ডেটামটা লাইনটা এখান থেকে বিবেচনা করি তাহলে এখান থেকে এটা দূরত্ব, এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দুর দূরত্ব একই, সুতরাং এটাকে আমরা লিখতে পারি Z1 ইজিক্যাল টু Z2। ঠিক আছে, Z1 ইজিক্যাল টু আমরা Z2 লিখতে পারি। ঠিক আছে, যেহেতু আনুভূমিক আছে এবং দুইটা বিন্দু ডেটাম লাইন থেকে সমদূরত্বে আসছে, সুতরাং Z1 ইজিক্যাল টু Z2। তাহলে এটা যদি বাদ দেই তাহলে এখানে এটা বাদ, হ্যাঁ এটা বাদ, তাহলে থাকবে আসতেছে P1 বাই রোজি প্লাস V1 স্কোয়ার বাই 2G ইজিক্যাল টু P2 বাই রোজি প্লাস V2 স্কোয়ার বাই 2G। এখন যদি আমরা যে P1টাকে যদি এক সাইডে নিয়ে আসি, ভিগুলাকে যদি এক সাইডে নিই তাহলে আমরা লিখতে পারি P1 মাইনাস P2 বাই রোজি ইজিক্যাল টু V2 স্কোয়ার বাই 2G মাইনাস V1 স্কোয়ার বাই 2G, জাস্ট এক সাইডে করা। আচ্ছা, এখন বলতেছে যে P1 বাই P2 বাই রোজি, এটা আসতেছে গিয়ে প্রেশার হেড, দুইটা সেকশনের চাপের পার্থক্য, তাই না? এটাকে আমরা H দ্বারা চিহ্নিত করতে পারি। দুইটা বিন্দুতে চাপের পার্থক্য আসতেছে P1 মাইনাস P2 বাই রোজি। এখন আমরা চাপের পার্থক্য যদি এটাকে H দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা লিখতে পারি যে H সমান সমান, হ্যাঁ, V2 স্কোয়ার বাই 2G মাইনাস V1 স্কোয়ার বাই 2G। আবার আমরা কি জানি যে
তরলের ধারাবাহিকতার যে সমীকরণ, হ্যাঁ, তরলের যে ধারাবাহিকতার সমীকরণ, সেখানে আমরা কি জানি যে A1 V1 ইজ ইকাল টু A2 V2, কিউ সমান সমান আমরা কি জানি, আমরা জানি যেটা কিউ সমান সমান তরলের ধারাবাহিকতা সমীকরণ, কিউ সমান সমান আমরা জানি A1 V1 is equal to A2 V2, ঠিক আছে। কিউ সমান সমান A1 V1 is equal to A2 V2। আচ্ছা, এখন এটা হচ্ছে কি তরলের ধারাবাহিকতা সমীকরণ। আমরা যখন এই চ্যাপ্টারে পড়া শুরু করেছিলাম প্রথমে এই প্রমাণটা আমরা করেছিলাম। তো এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি যে V1 সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে এই যে V1 সমান সমান পাচ্ছি A2 V2 বাই A1, ঠিক আছে না। এখন যদি আমরা এই মানটা V1 এর মানটা যদি আমরা এই ইকুয়েশনে আমরা বসিয়ে দিই, এই যে এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আসতেছে H সমান সমান V2 স্কোয়ার বাই 2G মাইনাস V1 স্কোয়ার, তো এখান থেকে V1 সমান A2 V2 বাই A1 হোল স্কোয়ার বাই 2G। এখন তারপরে ক্যালকুলেশন করে আমরা কি পাবো, V2 স্কোয়ার বাই 2G, হ্যাঁ, কারণ এটাকে ওই নিচে নামে চলে আসবে, ঠিক আছে। আর এই 2Gটাকে সামনে নিয়ে আসলাম, আর তাহলে আসবে হচ্ছে এই যে V2 স্কোয়ারটা সামনে নিয়ে আসলো, তাহলে আসবে 1 মাইনাস A2 স্কোয়ার বাই আসতে A1 স্কোয়ার। তাহলে শেষ পর্যন্ত এই জিনিসটা আসতেছে H সমান সমান V2 স্কোয়ার বাই 2G A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার বাই A1 স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে দাঁড়াচ্ছে, তাই না, H সমান সমান। আর তাহলে এখান থেকে যদি আমরা শুধু ভি স্কোয়ারের মানটা যদি বের করি, ভি স্কোয়ারটাকে রাখি, তাহলে এইচটা এই সাইডে চলে যাবে, হ্যাঁ। এটাকে যদি ওই পাশে আমরা গুণ দেই, এটার দিকে লক্ষ্য করো, এটাকে আর এটাতে, এই দুইটা চিন্তা করো। যদি আমরা ভি স্কোয়ার চাই তাহলে 2GH, এটাকে যদি উপরের দিকে নিয়ে যাই 2GH পেলাম, আর কী হবে, এটা যদি এই সাইডে আসে উল্টে যাবে, উল্টে যায় হবে A1 স্কোয়ার বাই A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার, এটা সমান সমান V2 স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে V2 আসবে জাস্ট রুট ওভার করে দিতে হবে, তাহলে এখন টোটালটা আসবে রুট ওভার 2GH, আর A1 এর উপর যেহেতু স্কোয়ার আছে রুট ওভার কেটে যাবে A1 বাই রুট ওভার A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। এখান থেকে ভ্যালোসিটিটা আমরা পেয়ে যাব, তাই না, V2 এর ভ্যালোসিটিটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা আবার যে জানি কিউ সমান সমান কি জানি, এরিয়া ইন্টু ভ্যালোসিটি। তাহলে এখন যদি আমরা এরিয়া A2 জানি, আর যদি এই ভ্যালোসিটিটা যে বের করলাম, এখন এই দুইটার মান বসিয়ে দিলে আমরা কি পরিমাণ তরল বের হয়ে যাচ্ছে সেটা আমরা বের করতে পারবো। সুতরাং A2 আর V2 মানটা বসিয়ে দাও, যে এখানে, হ্যাঁ, এই মানটা বসিয়ে দাও A1 বাই রুট ওভার A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার গুণন রুট ওভার 2GH। তাহলে এখন জাস্ট শেষ পর্যন্ত যে জিনিসটা দাঁড়ালে কিউ সমান সমান ডিসচার্জ বা কি পরিমাণ তরল বের হয়ে আসতেছে, কিউ সমান সমান আমরা লিখতে পারবো A1 A2 রুট ওভার A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার ইন্টু রুট ওভার 2GH, ঠিক আছে। এটি আসতেছে আমাদের কি পরিমাণ তরল ভেঞ্চুরিমিটার দিয়ে বের হচ্ছে, এটা আমরা ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলতে পারবো। অনেক সময় এই প্রমাণটা আসে প্লাস করে আরেকটা আছে যে এটার সাথে আমরা একটু সিডি আমরা লিখে দিই, যে সিডি ইন্টু A1 A2 বাই রুট ওভার A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার ইন্টু রুট ওভার 2GH। আচ্ছা, এখানে সিডিটা আসতেছে, এটা করে থির কোফিশিয়েন্ট বা একটা সহগ, যেটা আসতেছে গিয়ে ডিসচার্জ সহগ, ডিসচার্জ সহগ, এটাকে বলা হয় যে কোফিশিয়েন্ট অফ ভেঞ্চুরিমিটার অ্যান্ড ইটস ভ্যালু ইজ লেস দেন 1, একের থেকে কম, কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ, এটা ভেঞ্চুরিমিটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আবার দেখি আমরা যে পিটো টিউব ব্যবহার করে প্রবাহিত তরলে বেগের ফর্মুলা আমরা নির্ণয় করতে চাই। আচ্ছা,
ধরো একটা পিটোর টিউব, এটা তরল প্রবাহিত হচ্ছে, এটা আসতেছে পিটোর টিউব, এটা পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বা যে কোনো একটা তরল প্রবাহিত হচ্ছে। তো যখন আমরা প্রবেশ করালাম তরল এখানে পজিশন 1-এ ছিল, এটা পজিশন 2, এখানে তরলটা ধাক্কা খেয়ে তারপরে উপরের দিকে ওঠা শুরু করে দিল, ঠিক আছে। তা এটা আসতেছে তরলের মুক্ত তল। মুক্ত তল বলতে বুঝবো যে তরলের পরে যে তলটা, মানে তরলের উপরই যে তল, ঠিক আছে, মুক্ত তল। তো মুক্ত তল থেকে তরল পিটোর টিউবের এই পর্যন্ত দূরত্ব আসতেছে ক্যাপিটাল এইচ, এবং মুক্ত তলের উপরে যতটুকু তরল উপরে উঠেছে সেটাকে বলবো আমরা স্মল এইচ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু ব্যাগ ছিল, এটা কিন্তু একটা গতিশীল তরল কণা এখানে ধাক্কা খেয়ে এটা ব্যাগটা এখন চাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, এখন এটাকে বলবো হেড। কিসের হেড? এটা প্রেশার হেড হয়ে গেছে স্মল এইচটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পিটো টিপ দিয়ে কী করতে পারি, যে প্রবাহিত তরলে যে কোনো একটা অংশে তরলে ব্যাগ আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, তা এখন আমরা দেখো, আমরা ধরলাম যে P1 এই বিন্দুতে, এটা হচ্ছে গিয়ে ওয়ানটা আস্তে আস্তে পিটো টিউবের বাইরে একই সরল রেখায়। P1 হচ্ছে গিয়ে এইখানে এই বিন্দুতে প্রেশার, V2 আস্তে আস্তে এখানে সরি V1 আস্তে আস্তে এখানকার ভ্যালোসিটি, আর P2 আস্তে আস্তে এখানকার প্রেশার পিটো টিউবের ভিতরে, এবং V2 আস্তে আস্তে এখানকার ভ্যালোসিটি। আর এইচ হচ্ছে গিয়ে ডেপথ অফ দ্য টিউব ইন দ্য লিকুইড, মানে এখানে কতটুকু নিচে তরলের ভিতরে পিটো টিউবটা দেওয়া আছে, এবং এইচ হচ্ছে রাইজ অফ দ্য লিকুইড ইন দ্য টিউব অ্যাবভ দ্য ফ্রি সারফেস, যে মুক্ত তলের উপরে কতটুকু তরল উপরে উঠেছে। এখন আমরা যদি এই দুই বিন্দুতে, এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, এই দুই বিন্দুতে যদি বার্নৌলি ইকুয়েশন আমরা লিখি, আমরা কি লিখতে পারি? P1/ওমেগা বা রোজি প্লাস V2 স্কোয়ার বা, সরি এখানে আমার একটু ভুল আসছে, হ্যাঁ এটা হবে P1 আর এটা হচ্ছে V1, হ্যাঁ P1/ওমেগা প্লাস হচ্ছে কি V1 স্কোয়ার বাই 2J প্লাস Z1, এটা সমান সমান কী হবে বার্নৌলি ইকুয়েশন? P2/ওমেগা বা রোজি প্লাস হচ্ছে V2 স্কোয়ার বাই 2J প্লাস হচ্ছে Z2, ঠিক আছে। তা এখন যে জিনিসটা আছে, যেহেতু এই Z1 এবং Z2 একই লাইনে একই বিন্দুতে, যেহেতু আমরা দেখলাম এটা আসতেছে 1 বিন্দু, এটা হচ্ছে 2 বিন্দু, সুতরাং এই দুইটা যেহেতু সমান, এটা হচ্ছে 1 এবং এটা আসতেছে 2, সুতরাং Z1 ইজিক্যাল টু Z2, সুতরাং এখানে কি আসবে, আমরা এটা যদি পুট করি, আচ্ছা তাহলে আর অন দ্য সেম লাইন এবং V2 ইজিক্যাল টু 0, আমরা একটু দেখি কীভাবে কি হয়েছে V2 ইজিক্যাল টু 0। এখন এইখানে যে এটা, এই যে এইখানে এদিকে লক্ষ্য করো, যে আমরা কি বলছিলাম যে Z1 এখান থেকে যদি এটুকু দূরত্ব Z1 হয় এবং এখান থেকে এটুকু দূরত্ব যদি Z2 হয়, দুইটাই সমান, তাই না? এই জন্য এই দুইটা বাদ, এখানে থাকবে এটা বাদ, ঠিক আছে। তারপরে বলতেছে যে V2 ইজিক্যাল টু 0, V2 এখানে 0 হয়ে যাবে, কারণ এখানে ভ্যালোসিটিটা, যেটা প্রথমে বলছে এখানে ভ্যালোসিটি আছে, কিন্তু এখানে এসে তার ভ্যালোসিটিটা আর ভ্যালোসিটি থাকবে না, সেটা চাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। যদি চাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তখন তার ভ্যালোসিটি থাকবে না, তখন হয়ে যাবে প্রেশার হয়ে যাবে। এই জন্য এখানে বলতেছে V2 ইজিক্যাল টু 0, এটা আসতেছে 0, তাহলে থাকলো দুইটা চলে গেল, তাহলে আমরা বলতে পারি আসতেছে V1 স্কোয়ার বাই 2G সমান সমান P2/ওমেগা ইজিক্যাল মাইনাস P1/ওমেগা। এখন এখন বলতেছে যে এই P1/ওমেগা বা ওমেগা, এটা আসতেছে গিয়ে প্রেশার হেড ইজিক্যাল টু এইচ। আচ্ছা, এটা কিভাবে আসলে দেখো, আমরা বলতেছি যে P1/ওমেগা এটার মান আসতেছে যে এইচ, কারণ কি এইখানে যে এইখানকে যে বিন্দুতে যে চাপ, সেটা আসতেছে কি এতটুকু তরলের চাপের সমান, ঠিক আছে। এইখানে এই বিন্দুতে যে তরলের চাপ, সেটা আসতেছে এই যে এই মুক্ত তল থেকে এই পর্যন্ত তরলের চাপের সমান, সেই জন্য এটাকে আমরা বলতেছি P1/ওমেগা বা রোজি সমান সমান এইচ, ঠিক আছে, এটা হচ্ছে এইচ। আবার P2তে যে জিনিসটা হবে, বা P2 এখানে বা এই বিন্দুতে যে চাপটা, সেটা হবে কি, যেহেতু ভ্যালোসিটি নেই, পুরোটা চাপে রূপান্তরিত হয়েছে, এবং এইটার কারণে তরলটা আরও উপরে উঠে গিয়েছে, ভ্যালোসিটিটা যেটা
প্রেশার রূপান্তরিত হয়েছে, সেটা মুক্ততল থেকে আরেকটু উপরে উঠেছে। তাহলে এই বিন্দুতে যে চাপ সেটা আসতেছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তরলের চাপ। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তরলের চাপ। তাহলে আমরা লিখতে পারি যে P2 বাই ওমেগা সমান সমান P2 বাই ওমেগা বা রোজি একই জিনিস, ওমেগা সমান সমান আমরা লিখতে পারবো কি এইচ প্লাস স্মল এইচ, স্মল এইচ। বুঝতে পেরেছে? যে আবারও আমি বলতেছি, এই বিন্দুতে যে চাপটা সেটা সমান সমান কি এখান থেকে এই বিন্দুর উপরে যতটুকু তরল আছে সেই তরলের চাপ, আর এই বিন্দু যে চাপ সেটা আসতেছে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তরলের চাপ। কারণ আর এখানে কি ভ্যালোসিটিটা 0 হয়ে যাবে এই কারণে যে এখানে যে ভ্যালোসিটিটা ছিল সেটা এখানে এসে ভ্যালোসিটিটা শূন্য হয়ে চাপ শক্তিতে রূপান্তরিত হবে পাইপের মধ্যে যখন ঢুকবে, আর চাপের কারণে এই তরলটা উপরে উঠবে। সুতরাং এই বিন্দুতে যে চাপটা সেটা হবে এই চাপটা, তরলের চাপ যোগ এই চাপটা। সুতরাং P2 বাই ওমেগা ইকুয়াল টু এইচ প্লাস স্মল এইচ, আর P1 বাই ওমেগা ইকুয়াল টু শুধু এইচ। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি, আমি যদি মানগুলো বসাই ওখানে, তাহলে আমরা জানি এইচ প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই টু জি ইকুয়াল টু স্মল এইচ প্লাস এইচ। আচ্ছা, তাহলে এখন যদি আমরা উপরে কাটাকাটি করে এটা চলে যাবে, তাই না, এইচ এইচ কাটাকাটি করে চলে যাবে, আর তাহলে থাকবে এইচ ইকুয়াল টু ভি ওয়ান স্কোয়ার বাই টু জি, বা ভি ওয়ান সমান সমান রুট ওভার টু জি এস। এই প্রমাণটাও খুবই ইম্পর্ট্যান্ট, প্রায় আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, ওকে। এটা আসতেছে কি থিওরিটিক্যাল ভ্যালোসিটি। যদি অ্যাকচুয়াল চাই তখন আমাদেরকে একটা কোএফিসিয়েন্ট ইউজ করতে হবে, বা সহগ। এটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ পিটর টিউব, সিভি। ঠিক আছে, এটা কোএফিসিয়েন্ট অফ পিটর টিউব সিভি। তাহলে সিভি ইউজ করলে আমরা যে কোনো বিন্দুতে ভ্যালোসিটি পাবো ভি ইকুয়াল টু সিভি রুট ওভার টু জি এইচ। আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম করব যে একটা পিটর, এখন থেকে যে পিটর কি বলে বার্নৌলি ইকুয়েশনের থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা 80%। বুঝা গেছে? 100% তো বলতে পারি না, 80%। সো এখান থেকে যদি একটা অঙ্ক করো, তো তাহলে তোমাদের 10 নম্বরে একটা অঙ্ক চলে আসবে। আবার যদি থিওরিটা পড়ো, তো এখান থেকেও হয় থিওরিটা নয়তো অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, সো অঙ্ক আর থিওরিটা দুটোই করবে। তবে এখানে যে একটা প্রবলেম দেওয়া আছে যে 299 মিটার দীর্ঘ একটি পাইপের স্লোপ 1/100, পাইপটির নিচের মুখের ব্যাস দেওয়া আসতেছে, যেখানে লক্ষ্য করো নিচের মুখের ব্যাস দেওয়া আছে 50.5 সেন্টিমিটার। ব্যাস ব্যাস মানে এখানে D1, তাই না, D1 সমান সমান 50.5 সেন্টিমিটার। উপরের মুখের ব্যাস দেওয়া আছে 10.5 সেন্টিমিটার, মানে এটা আসতেছে D2 সমান সমান এত। আচ্ছা, এবং দেওয়া আছে পাইপটার দৈর্ঘ্য কত 299 মিটার। যদি পাইপের উপরের প্রান্তের চাপ 20.5 উপরে, তার মানে হচ্ছে কি P2 প্রেশার দেওয়া আছে, P2 মান দেওয়া আছে 20.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তবে নিচের প্রান্তে চাপ নির্ণয় করতে বলছে, এখানে নিচের প্রান্তে চাপ নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে পাইপের সেন্টার লাইন। ঠিক আছে, তো আমরা এই লাইন বরাবর একটা ড্যাটাম লাইন টানলাম। ড্যাটাম লাইনটা কি বলছি আমরা, সেটাকে বলতেছি যেখান থেকে আমরা সমস্ত মেজারমেন্টটা নির্ণয় করব। ঠিক আছে, এটা একটা কাল্পনিক রেখা যেখান থেকে আমরা হিসাব নিকাশগুলো করব। আচ্ছা, তা এখন এটা কি বলছে যে প্রথমে এটা লক্ষ্য করে যে পাইপের স্লোপ হচ্ছে গিয়ে 1:100। ঠিক আছে, 1:100। এটার অর্থ আসতেছে যে 100 মিটার পাইপের মধ্যে ঢাল হবে 100 মিটার পাইপের জন্য ঢাল হবে 1। তাহলে আমাদের টোটাল যে ঢাল বুঝো তো, তাই না, অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল হবে, যে অ্যাঙ্গেলটা 100 মিটারের জন্য হবে 1, আর এখানে আসতেছে আমাদের কত মিটার, 299 মিটার। তাহলে 299 মিটারের জন্য কতটা ঢাল হবে সেটা আমাকে আগে বের করে নিতে হবে।
আচ্ছা, এখন এখানে দেখো যে Z1 ইজিক্যাল টু 0, Z2 ইজিক্যাল টু, তাহলে ঢাল বা উচ্চতা আসতেছে কত, 299 ইন্টু 1/100। তোমরা ক্যালকুলেশন করে নাও, দেখো যে একের জন্য 100, না 100-র জন্য 100-র জন্য 1, তাহলে একের জন্য কত আসবে, একের জন্য আসতেছে 1/100। হ্যাঁ, আর তাহলে 299 জন্য কত আসবে, 299 জন আসবে 299 গুণন 1/100। বুঝাতে পেরেছে? এখানে দেখো তার মানে কি, যে Z2টা আমরা পেয়ে গেলাম। Z2টা কিভাবে পেলাম, যে এখানে কিভাবে, যে 100 মিটারের জন্য ঢাল হচ্ছে 1 মিটার, তাহলে 1 মিটারের জন্য 1/100 মিটার, আর 299 জন্য আসতে 299 ইন্টু 1/100 মিটার। আর Z1 ইজিক্যাল টু 0 কেন ধরলাম, কারণ এটা ড্যাটাম যে লাইনটা, যে ড্যাটামটা লাইনটা এই Z1 দিয়েই গিয়েছে, সুতরাং এখানে কোনো লম্বিক উচ্চতা নাই, সুতরাং Z1 ইজিক্যাল টু 0। ঠিক আছে, আর এটা সমান সমান পেলাম কত, Z2 সমান সমান 299 বাই কত 100, তাই না? এই আচ্ছা, তাহলে এখানে Z10 Z2 সমান সমান এটা পেলাম 2.99 মিটার, আর D1 সমান সমান বলে দিচ্ছে 50.5 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিয়ে নিয়েছি 0.5005 মিটার। D2 সমান সমান 10.5 সেন্টিমিটার, এটাকে মিটারে নেওয়া হয়েছে। P2 দেওয়া আস্তে আস্তে 20.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটাকে কেজি পার মিটার স্কোয়ার নেওয়া হয়েছে। কেজি পার মিটার নিতে হলে সেন্টিমিটারকে 10⁴ দিয়ে গুণ দিলেই সেটা হচ্ছে গিয়ে ইসে চলে যাবে, সেন্টিমিটার থেকে মিটারে চলে যাবে। আচ্ছা, এখন আমাদের P1 বের করতে হবে। আমাদের ফার্স্ট আসছে কি যে কাজ, এরিয়া A1 বের করে নিতে হবে। এরিয়া A1 সমান সমান কে পাই D1 স্কোয়ার বাই 4, এখান থেকে আমরা মানগুলো পুট করলে সেখানে পাবো 0.2 মিটার স্কোয়ার। এরিয়া 2ও বের করতে হবে, পাই D2 স্কোয়ার বাই 4, জাস্ট এখানে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 8.66 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। এখন আমাদেরকে দেওয়া আছে যে কিউ সমান সমান 505 লিটার পার মিনিট, প্রতি মিনিটে 505 লিটার তরল প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, কোনটি যে 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 প্রান্ত থেকে তরল বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে যে আমরা যদি ইসেকে কনভার্ট করি, মিটার কিউব পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেকেন্ডে নিতে হলে 60 দিয়ে ভাগ দিতে হবে, আর লিটারটাকে 1 লিটার সমান সমান কত মিটার কিউব, এটা তোমরা একটু দেখে দিবে যে 1000 মিটার কিউব। তো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে যে লিটার পার মিনিটকে মিটার কিউব পার সেকেন্ডে আমরা কনভার্ট করে নিব। ঠিক আছে, আচ্ছা, তা এখন আমরা জানি যে কিউ সমান সমান কত, A1 V1 তরল প্রবাহের পরিমাণ। কিউ সমান সমান আমরা যে এখান থেকে পেলাম 8.42 ইন্টু 10⁻³ এটা, আর আসতেছে এরিয়া 2 জানি আমরা কত, এরিয়া 1 সমান সমান কত জানি আমরা এখানে 0.2 মিটার কিউব। এখান থেকে আমরা V1 পেয়ে যাব, V1 সমান সমান আসতেছে 0.042 মিটার কিউব পার সেকেন্ড, এটা আসবে। অনুরূপভাবে আবার কি Q2 সমান সমান আমরা কি জানি, A2 V2। তো এখানে কিউ এর মানটা বসিয়ে দিলাম 8.42 ইন্টু 10⁻³, আর A2 তো আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম 8.66 ইন্টু 10⁻³, এখান থেকে V2 মান পাওয়া যাবে, সেটা হচ্ছে 0.97 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা যে বার্নৌলি সূত্রতে জানি হচ্ছে এইটা, যে Z1 প্লাস P1 বাই রোজি বা গামা, হ্যাঁ, বা তুমি যদি গামাও লেখো কোনো সমস্যা নাই, V1 স্কোয়ার বাই 2G ইকুয়াল টু Z2 প্লাস P2 বাই গামা প্লাস P2 স্কোয়ার বাই 2G। তা এখন Z1 এর মান আমরা কি পেলাম, যেহেতু ড্যাটাম লাইনটা আমরা Z1 এর ভিতর দিয়ে ধরেছি, সেটা Z1 ইকুয়াল টু 0। P1 এর মান কত পাবো আমরা, P1 এর মানটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, বের করতে হবে। রোর মান কত, রো আসতেছে যে রোর মান আসতেছে গিয়ে 1000। হ্যাঁ, তরলের জন্য যদি আমরা করি, পানির জন্য হচ্ছে গিয়ে 1000 মিটার কিউব ইন্টু আসতেছে 1। রোর মান হচ্ছে এটা, এখানে লক্ষ্য করো যে ওমেগা, হ্যাঁ, ওমেগা সমান সমান এখানে আসতেছে তরলের জন্য, পানির জন্য হচ্ছে গিয়ে 1000 কেজি, আমরা আগেও কেজি পার সেন্টিমিটার স্কোয়ার।
পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে এই মানটাই বসিয়েছে। আর আসতেছে v1 স্কোয়ার ইজিক্যাল টু, আমরা জানি 0.042 স্কোয়ার বাই 2 ইন্টু জি আসতেছে 9.81। আচ্ছা, আর জেড টু সমান সমান আমরা জানি 2.99 প্লাস পি টুর মান জানি 20.5 ইন্টু 10⁻⁴। এই যে এখানে আবার 100 দিয়েছে, একটু ভুল দিয়েছে, এটা 1000 হবে। ঠিক আছে, 1000 ইন্টু 1, পানির জন্য এইটার মান। ঠিক আছে, রো এর মান প্রথম চ্যাপ্টারে আমরা এটা পড়িয়েছিলাম। তো প্লাস v2 সমান সমান আসলে 0.97 স্কোয়ার 2 ইন্টু 9.81, এটা হচ্ছে কি জি এর মান। ক্যালকুলেশন করলে যে পি এর মান যেটা আসবে কত, 2,08,037.87 কেজি পার মিটার স্কোয়ার প্রেশার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এইগুলো পড়া তোমরা একটু দেখে নাও সাথে করে, তা না হলে পরবর্তীতে বুঝতে খুব সমস্যা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।